নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। বড় ধরনের কাটছাট ছাড়াই সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস। আর্থিক খাতে বিশৃঙ্খলা বন্ধের পদক্ষেপ, জুয়া প্রতিরোধ ও সাইবার সুরক্ষা সংশোধন বিল পাস। আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। এবারও রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন চ্যালেঞ্জিং বলছেন খোদ এনবিআর চেয়ারম্যান। নীতি সুধার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা। পলিসি রেট 10% আমরা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। মানি লোন কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। রাজস্ব আদায়টা সততা আন্তরিকতার সাথে দক্ষতার সাথে সারা দিন রাত পরিশ্রম করে কাজ করতে থাকবে। রাত 11টার সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর 10 বছরের কারাদণ্ড। আপিলের ঘোষণা রাষ্ট্র ও আসামি পক্ষের। ওয়াসিম হত্যায় হাসান মাহমুদ, নওফেল সহ 22 জনের বিচার শুরু। অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্ত করবে দুদক। নিষেধাজ্ঞা থাকায় কোনো নামেই কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। কালেমা লেখা সাদা পতাকা ওড়ানোর বিষয়ে সজাগ সরকার। ঋণ খেলাপি হওয়ায় এমপির শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী। আদালতে প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সড়ক অবরোধ। চট্টগ্রাম 4 আসনে ফের হতে পারে নির্বাচন। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ খারিজ। সুপ্রিম কোর্টের রায়ে 150 বছরের সাংবিধানিক নজির বহাল। থমকে গেল মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত অভিবাসন নীতি। এবং নকআউটের পরীক্ষা দিতে নরওয়ের মুখোমুখি আইভরি কোস্ট। শীর্ষ 16 নিশ্চিতে রাতে ফ্রান্সের সামনে সুইডেন চ্যালেঞ্জ। ভোরে আজতেকায় উত্তাপ ছড়াচ্ছে মেক্সিকো ইকুয়েডর লড়াই। বড় ধরনের কাটছাট ছাড়াই নতুন অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে সংসদে। অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% ও মূল্যস্ফীতি 7.5% ঠিক করেছেন অর্থমন্ত্রী। এদিন জুয়া প্রতিরোধ বিল ও সাইবার সুরক্ষা সংশোধন বিলও পাশ হয়েছে। বিল 2026 সংসদে উত্থাপন করছি। পাশ হল 2026-27 অর্থ বছরের বাজেট। মঙ্গলবার সংসদে কণ্ঠভোটে নির্দিষ্টকরণ বিল 2026 পাশের মাধ্যমে 9,38,000 কোটি টাকার বাজেট অনুমোদন পায়। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। 11 জুন নতুন অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এরপর অধিবেশনে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। 2,43,000 কোটি টাকা ঘাটতি ধরে বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে 6,04,000 কোটি টাকা। সরকারি ব্যয়ের জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য এই বাজেট প্রদান করা হয়েছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে গুণগত মানসম্পন্ন হিসাব প্রতিবেদন প্রণয়ন করত সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা প্রদানের ক্ষেত্রে এ বাজেট যথাযথ ও যৌক্তিক হয়েছে। এছাড়া সংসদে জুয়া প্রতিরোধ বিল ও সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক নিয়ন্ত্রণ আইনটা অর্থ বিল, যার কারণে মাননীয় রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করতে হয়েছে। আমাদের কয়েকটা দিন সময় লেগেছে। তা না হলে জুয়া এবং মাদক আইনটা দুটোই আমাদের রেডি ছিল, একদিনে আমরা উত্থাপন করতে পারতাম। ওখানে একটু পরিবর্তনও আনা হয়েছে, আপনাদের পরামর্শ মাফিক একটা ধারা অ্যাড করা হয়েছে, সেইটা সহ এখানে রিপোর্ট উত্থাপিত হয়েছে। উত্থাপিত বিল নিয়ে জনমত যাচাই আলোচনায় কথা বলেন কয়েকজন এমপি। পরে কণ্ঠভোটে পাশ হয় বিল দুটি। স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে 2026-2027 অর্থ বছরের বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে নৈশভোজ বাতিল করা হয়েছে। এতে সরকারের প্রায় 50 লাখ টাকা সাশ্রয় হয়েছে।
প্রতিবছর বাজেট পাশের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে নৈশভোজ হয়ে থাকে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতি বছর ব্যয় হয়েছিল গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা। নতুন অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এনবিআরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে এমন মন্তব্য করেন আহসান হাবিব। বলেন, ১৮ কোটি মানুষের প্রত্যেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশের উন্নয়ন সম্ভব। রাজস্ব আয়ের দায়িত্বে থাকা সংস্থা এনবিআরের চেয়ারম্যান কে হবেন তা নিয়ে কয়েকদিন ধরে চলছিল নানা জল্পনা কল্পনা। সব আলোচনা ছাপিয়ে সোমবার রাতে এনবিআরের কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য আহসান হাবিবকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। দেয়া হয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবার কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ পায় এনবিআর। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এনবিআরের দায়িত্ব গ্রহণ করেন আহসান হাবিব। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, কাঙ্ক্ষিত পরিমাণে রাজস্ব আদায় এনবিআরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজস্ব আদায়টা সততা, আন্তরিকতার সাথে, দক্ষতার সাথে সারা দিন রাত পরিশ্রম করে কাজ করতে থাকবো। এ সময় দেশের ১৮ কোটি মানুষকেই সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান নবনিযুক্ত চেয়ারম্যান। বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে দেশ এগিয়ে যাবে। আমরা ১৮ কোটি মানুষ প্রত্যেকে যদি তার দায়িত্বটা সততা, আন্তরিকতার সাথে কাজ করে এবং এটার যদি এটার যদি যোগ করা হয় তার ফলাফলই হলো দেশের উন্নতি। গতকাল ২৯শে জুন এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানের চাকরির মেয়াদ শেষ হয়। তার শেষ কর্মদিবসেই নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নীতি সুদ হার 10% অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের খেলাপি কমানো, উচ্চ সুদেও বিনিয়োগ উদ্বুদ্ধ করা ও মূল্যস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানেই রয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে নীতি সুদ হার টানা অপরিবর্তিত রাখা হয়েছে 10%। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5% এবং মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 7.5%। ইনফ্লেশনকে কমানো একটা বিগ চ্যালেঞ্জ। এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে চাই, মানির অ্যাভেলেবিলিটিটাকে ইন জেনারেল একটু এক্সপেন্সিভই রাখতে চাই। ফলে আমাদের যে পলিসি রেট যে 10% ছিল, সে 10% আমরা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। রোববার মুদ্রানীতি প্রকাশের সংবাদ সম্মেলনে দেখা যায়, 2025-26 অর্থ বছরে বৈশ্বিক অস্থিরতায় উচ্চ আমদানি আর ঋণাত্মক রপ্তানির চাপ সামলেছে 20% রেমিটেন্স প্রবৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস, ইতিবাচক ধারায় রয়েছে রিজার্ভ পরিস্থিতি এবং বৈদেশিক মুদ্রাবাজারও উল্লম্ফনের ঝুঁকি নেই। এর বিপরীতে ব্যাংকের খেলাপির হার কমানো, উচ্চ সুদেও বিনিয়োগ উদ্বুদ্ধ করা এবং মূল্যস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। আমরা অল্টারনেটিভ সোর্স থেকে এনার্জি নেওয়ার কথাও সরকার ভাবছে এবং এগুলো আমি আশা করছি যে অন্তত আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলোর থেকে আমরা খুব একটা পিছিয়ে থাকবো না তেলের দামের দিক থেকে। অর্থঋণ আদালতের অভিযোগও 6 মাসের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার পরিকল্পনা তুলে ধরেন গভর্নর। এটা হচ্ছে মানি লোন কোড, আরেকটা আইন করছি আমরা ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। সো এখানে যেটা হবে, মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বলেন, অতিরিক্ত তারল্য থাকা কিছু ব্যাংকের অস্বাভাবিক সুবিধা নেওয়ার প্রবণতা রুখতে 4% স্প্রেড সীমা আমানতকারী ও ঋণগ্রহীতা উভয়ের স্বার্থই সুরক্ষিত রাখবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও বর্তমান সরকারের দুর্নীতিও তদন্ত করতে পারে দুদক। নিষেধাজ্ঞা থাকায় কোনো নামেই কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। সচিবালয় ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। কালেমা লেখা সাদা পতাকা ওড়ানোর বিষয়ে যেন ভুল বার্তা তৈরি না হয় সে বিষয়ে সরকার সজাগ আছে বলেও জানান তিনি। দেশের স্বার্থ রক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ অন্যান্য সিদ্ধান্ত নেবে সরকার। সরকারের সাথে প্রেসের মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সফলতা হিসেবে দেখছে সরকার। সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বক্তব্যেও উঠে আসে খুঁটিনাটি বিভিন্ন বিষয়।
সম্প্রতি চীন সফরে দেশটির তরফে কানেক্টিভিটির যে প্রস্তাব দেয়া হয়েছে সেগুলো যাচাই বাছাই করার কথা জানান তথ্য উপদেষ্টা। বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেবে সরকার। চায়না, মিয়ানমার, বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে এক সময় এই ধরনের একটা কানেক্টিভিটির আলাপ ছিল, যেটা খুব বেশি কন্টিনিউ করে নাই। আবার ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এবং ভুটান BBIN এরকম হয়েছে যাতে কানেক্টিভিটি হয়। সো আমরা চাই যত বেশি সম্ভব মাল্টি মডেল, মাল্টি সেক্টরাল, মাল্টি কান্ট্রি একত্র হয়ে তাদের কানেক্টিভিটি বাড়াবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্নীতি খতিয়ে দেখার পাশাপাশি দুদক, আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের অনিয়মও তদন্ত করতে পারে। কোনো উপদেষ্টার বিরুদ্ধে এক ধরনের সুনির্দিষ্ট অভিযোগও তখন ছিল। দুদক তখন কিছু কাজ করানোর চেষ্টা করেছিল, এবং দুদক তারও আগের আওয়ামী লীগের সময়কার এবং দুদক আমাদের সময়কারও দুদক একটা স্বাধীন কমিশন হিসাবে কাজ করবে এবং দেখার চেষ্টা করবে এই সরকারেরও কেউ কোনো ধরনের দুর্নীতিতে ইনভলভ আছে কিনা। ব্রিফিংয়ে উঠে আসে দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে কালেমা লেখা পতাকা উড়ানোর বিষয়। উপদেষ্টার জবাব, এ বিষয়ে যাতে ভুল বার্তা তৈরি না হয় সেজন্য সতর্ক সরকার। এটা সরকার খতিয়ে দেখছে এবং সেটা কেন হচ্ছে, কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাবার সম্ভাবনা আছে গ্লোবালি। এই ব্যাপারে আমরা সচেতন আছি। আদালত কর্তৃক নিষেধাজ্ঞার ফয়সালা না হওয়া পর্যন্ত কোনো নামেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না বলে জানান ডাক্তার জাহেদ। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু কোনো নামেও আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা থাকায় গণমাধ্যমগুলোকে আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য উপদেষ্টার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। জরিমানা করা হয়েছে 2 লাখ টাকা। রায়ে অসন্তোষ জানিয়ে আপিলের ঘোষণা দিয়েছে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় হাসান মাহমুদ, নওফেল সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শীর্ষ নেতাদের একজন জাসদ সভাপতি হাসানুল হক ইনু জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা, আন্দোলন দমনে গুলির নির্দেশ সহ 8টি অভিযোগ তার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে গ্রেফতার ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তাকে 3টি অভিযোগে 10 বছর করে দণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করেন বিশেষ আদালত। বাকি 5 অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করে প্রসিকিউশন, আপিলের কথা জানায়। আমাদের প্রত্যেকটা চার্জ সপক্ষে আমাদের সাক্ষ্য প্রমাণ দিয়েছি। যে 6 জন আসামি মারা গেছে এটা তো আসামি নিজেই স্বীকারই করেছে। আমরা অবশ্যই মনে করি যে ট্রাইব্যুনাল আমাদের এই সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে বা এই সাক্ষীর মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। এতগুলো নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন, এখন তাকে খালাস দিয়ে দিলে অথবা 10 বছর সাজা দিলে আমরা খুশি হব? এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ, আপিলের ঘোষণা দেন তারাও। তিনি কোনোভাবেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মতো কোনো বিষয়বস্তু এখানে ছিল না। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। এর আগে জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ প্রসঙ্গ, ফেভারিট ফ্রান্সের সামনে সুইডেনের চ্যালেঞ্জ। গেল ম্যাচে দেমবেলের হ্যাট্রিকের পর বেশ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে দিদিয়ের দেশমের দল। নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 3টায়, আর স্বাগতিক মেক্সিকো নিজেদের নিখুঁত রেকর্ড ধরে রাখতে চাইবে ইকুয়েডরের বিপক্ষে। আজ থেকে স্টেডিয়ামে ম্যাচ শুরু ভোর 7টায়। নিউ জার্সি স্টেডিয়ামে আরেক আকর্ষণীয় লড়াইয়ে সুইডেনের মুখোমুখি হবে ফ্রান্স। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে শেষ 16-এ উঠেছে দিদিয়ের দেশমের দল। সেনেগাল, ইরাক ও নরওয়ের বিপক্ষে 3 ম্যাচে করেছে 10 গোল। সর্বশেষ ম্যাচে উসমান দেমবেলের হ্যাট্রিক দেখিয়েছে কিলিয়ান এমবাপ্পে ছাড়াও ফ্রান্সের আক্রমণ ভাগ কতটা ভয়ঙ্কর। অন্যদিকে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠা সুইডেনের রক্ষণ নিয়ে রয়েছে বড় প্রশ্ন। ইনজুরিতে নেই ইসাক হিয়েন, ফলে রক্ষণে বদল আনতে হচ্ছে গ্রাহাম পটারকে। তবে আলেকজান্ডার
আলেকজান্ডার ইসাক, ভিক্টর গিওকারাস ও অ্যান্থনি অ্যালেঙ্গার গতির ওপর ভর করেই ফরাসিদের চাপে ফেলতে চাইবে সুইডিশরা। অন্যদিকে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর। গ্রুপ পর্বে 3 ম্যাচ জিতে কোনো গোল না খেয়ে নকআউটে উঠেছে এল3। টানা 6 জয়ে আত্মবিশ্বাসী হাভিয়ের আগুয়েরের দল এবারও রাউল হিমেনসেন, হুলিয়ান কিনোয়েওনেসদের ওপর ভরসা রাখছে। অন্যদিকে শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে নকআউটে জায়গা করে নেয় ইকুয়েডর। এন্নার ভ্যালেন্সিয়া, মোইসেস কাইসেদো ও উলিয়ান পাচোদের নিয়ে শক্ত প্রতিরোধ করতে চায় দক্ষিণ আমেরিকার দল। তবে স্বাগতিকদের সমর্থন আর দুর্দান্ত ফর্ম মেক্সিকোকেই কিছুটা এগিয়ে রাখছে। এমবাপ্পে দেমবেলেদের ফরাসি শক্তির পরীক্ষা আর স্বাগতিক মেক্সিকোর নিখুঁত রেকর্ড ধরে রাখার লড়াই। শেষ বাঁশি বাজলেই জানা যাবে কারা এগিয়ে যাবে বিশ্বকাপ স্বপ্নের আরও এক ধাপ কাছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাউন্ড অফ 32 ম্যাচ নিয়ে ফ্রান্সের উন্মাদনার খবর জানাতে সরাসরি চলে যাচ্ছে প্যারিসে। সেখানে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। বাবু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যেই এবারের বিশ্বকাপ নকআউট পর্বে ফ্রান্স মোকাবেলা করবে সুইডেনের। আমি এই মুহূর্তে রয়েছে রাজধানী প্যারিসের একটি ফ্যান জোনে এবং আমার সামনেই সেই ফ্যান জোন। ধীরে ধীরে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এখানে লাইন ধরে ফরাসি সমর্থকরা ফ্যান জোনের ভিতরে প্রবেশ করছেন। ফ্রান্স এবং সুইডেন এর আগে বিশ্বকাপে মোকাবেলা করে নেই এবং এই দুই বড় মোকাবেলা করে ইউরোকাপের 1992 এবং 2012 সালে। 1992 সালে 1-1 গোলে সমতা অর্থাৎ হয় ফ্রান্সের সাথে সুইডেনের। তবে 2012 সালে ফ্রান্সকে 2 গোলে পরাজিত করে সুইডেন। সেদিক দিয়ে সুইডেন কিছুটা এগিয়ে। তবে এবার 2026 সালের ফ্রান্সের যে দল রয়েছে সেটি কিন্তু একটি দুর্দান্ত ফুটবল দল। ফ্রান্স দলে রয়েছেন কিলিয়ান এমবাপ্পের মতো দুর্দান্ত গতির ফুটবলার, সেই সাথে রয়েছেন ওসমান দেমবেলের মতো ফুটবলার। আপনি জানেন যে প্রথম বিশ্বকাপের যে গেল 3 ম্যাচে ফ্রান্স সেনেগাল, ইরাক এবং নরওয়েকে 10 গোল দিয়ে তারা দ্বিতীয় পর্বে অর্থাৎ নকআউট পর্বে উত্তীর্ণ হয়েছে এবং সর্বশেষ নরওয়ের বিরুদ্ধে 4-1 গোলের ব্যবধানে অর্থাৎ নরওয়েকে এক প্রকার বিধ্বস্ত করেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই নকআউট পর্বে উত্তীর্ণ হয়। সেক্ষেত্রে ফ্রান্স অনেকটা এগিয়ে রয়েছে এবং সুইডেনের সাথে বড় ম্যাচের বাইরে যে কয়েকবার দেখা হয়েছে সেখানে কিন্তু জয়ের পাল্লাটা ফ্রান্সের দিকেই ভারী। এবং এই মুহূর্তে যেটি বলা হয় ফ্রান্স ফুটবল বিশ্বে তাদের যে আক্রমণবাগ খুবই শক্তিশালী। ওসমান দেমবেলে, কিলিয়ান এমবাপ্পের মতো দুর্দান্ত গতির খেলোয়াড়রা রয়েছেন ফ্রান্সে। ফরাসি ফুটবল সমর্থকরা কিন্তু আজকে প্রেডিকশন করছেন যে 3-2 গোল অথবা 2-0 গোলের ব্যবধানে আজকে সুইডেনকে পরাজিত করে ফ্রান্স তার পরবর্তী পর্ব নিশ্চিত করবে। আমরা ধীরে ধীরে এখানকার যে ফ্যান জোনের পাশাপাশি যে বার এবং রেস্টুরেন্টগুলো রয়েছে সেই বার এবং রেস্টুরেন্টগুলিতেও ধীরে ধীরে ফরাসি সমর্থকরা সেখানে সমবেত হচ্ছেন ফ্রান্স এবং সুইডেনের ম্যাচ দেখার জন্য এবং তারা প্রত্যাশা করছেন যে গেলবার ফ্রান্স বিশ্বকাপের ট্রফি নিয়ে গড়ে ফিরতে না পারলেও এবারে তারা বিশ্বকাপের ট্রফি নিয়ে গড়ে ফিরবে। তো রাজধানী প্যারিসের ফ্যান জোন থেকে ফ্রান্স এবং সুইডেনের মধ্যকার যে ম্যাচ কিছুক্ষণ পরে শুরু হবে তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। বিশ্বকাপ খেলার খবরাখবর জানাতে প্যারিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। বাংলাদেশ মিয়ানমার হয়ে চীনের মধ্যকার অর্থনৈতিক করিডোরের প্রস্তাবকে আঞ্চলিক বাণিজ্যের নতুন দিগন্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত তাদের। তবে এই করিডোর ঘিরে ভূ রাজনীতির হিসেব নিকেশে ঢাকাকে কৌশলী হবার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন শাতিলা শারমিন। বাংলাদেশ, মিয়ানমার, চীন আছে ভাষা, সংস্কৃতি ও ভূপ্রকৃতিতে ভিন্নতা, কিন্তু 3 দেশকে উন্নয়ন সুতোয় গাঁথতে সম্প্রতি ইকোনমিক করিডোর বা অর্থনৈতিক নেটওয়ার্কের ভিন্নধর্মী একটি প্রস্তাব দিয়েছে বেইজিং, যাকে ঘিরে আঞ্চলিক বাণিজ্যে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ প্রস্তাবটি দেন। কি আছে ওই প্রস্তাবে? এটা কি আদৌ বাংলাদেশের অর্থনীতিকে আমূল বদলে দিতে পারে?
স্থলপথটি চীনের ইউনান প্রদেশের কুনমিং থেকে মিয়ানমারের মান্দালয় হয়ে যাবে রাখাইন অঞ্চলে। সেখান থেকে এটি যুক্ত হবে বাংলাদেশের কক্সবাজার, এরপর চট্টগ্রাম হয়ে দেশের মূল অর্থনৈতিক কেন্দ্রগুলোর সঙ্গে, যা তিনটি দেশের প্রায় 100 মিলিয়ন মানুষকে 1700 কিলোমিটার সড়ক ও রেলপথে যুক্ত করবে। এই প্রস্তাবের সঙ্গেই রয়েছে বাংলাদেশের প্রধান দুটি সমুদ্র বন্দরের আধুনিকায়ন করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই করিডোর শুধু পণ্য পরিবহন বা বাণিজ্যের বিষয় নয়। আরাকান হয়ে করিডোর বাস্তবায়ন হলে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রেও নতুন বাস্তবতা তৈরি হতে পারে। সিল্ক রুটেরই একটা ফর্ম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যাই বলেন, এক্সিস্টিং নেটওয়ার্কগুলো আছে রোডের, তো এগুলা জাস্ট মিসিং লিঙ্ক যেগুলো মিয়ানমারে, সেগুলো কানেক্ট করা। গবেষণার উপরে প্রথমে জোর দিচ্ছি, ওটা হয়ে গেলে আমার মনে হয় আমরা বুঝতে পারবো লাভ ক্ষতি, রিস্ক কোথায়, কোনটাকে আগে থামাতে হবে ইত্যাদি। এর আগে মিয়ানমারের রাখাইনের সাথে যোগাযোগে বাংলাদেশকে দেওয়া জাতিসংঘের মানবিক করিডোরের প্রস্তাব ঘিরে ছিল তুমুল সমালোচনা। বিশ্লেষকরা বলছেন নতুন অর্থনৈতিক করিডোর নিয়ে চীনের প্রস্তাব একেবারেই ভিন্ন। জোর করে মিয়ানমার সরকারকে অবজ্ঞা করে যদি আমি একটা হিউম্যানিটেরিয়ান করিডোর করি, ওইটা তো ভয়ানক একটা চিন্তা। সেই জায়গায় থেকে এটা একেবারেই ভিন্নতর একটা বিষয়। এটা মূলত অর্থনৈতিক করিডোর। অ্যাটলিস্ট মিয়ানমারের মধ্যে যেখানে একটু নন স্টেট বা ফরেন অ্যাক্টার্সরা খুবই সক্রিয় বা অ্যাক্টিভ, তো সুতরাং ওইখানে নিরাপত্তার একটা ব্যাপার আছে। বাংলাদেশ এখনো এই প্রস্তাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সরকার বিষয়টিকে বিবেচনায় রেখে সম্ভাব্য অর্থনৈতিক সুবিধা এবং জাতীয় স্বার্থের দিকগুলো যাচাই করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গরমের সঙ্গে বাড়ছে লোডশেডিং, প্রকট হচ্ছে বিদ্যুৎ সরবরাহে গ্রাম শহর বৈষম্য। মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি যার প্রভাব পড়ছে গ্রামের অর্থনীতিতে। বিদ্যুৎ বিভাগ বলছে সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। প্রিন্স আরেফিনের ছবিতে ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় যখন তুলনামূলক স্বস্তি, পাশি সাফারির বিরুলিয়া এলাকায় তখন গরম আর লোডশেডিং এ হাঁসফাঁস অবস্থা। কারেন্ট থাকে না, কিছু থাকে না, এবার কেমনে থাকুম, এত গরম। রাতেও যেমন যায়, দিনেও সেরকম যায়। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এ থমকে আছে বিদ্যুৎ নির্ভর কাজকর্ম, ফলে জীবিকায় টান পড়ছে অনেকের। কারেন্ট না থাকায় যে মেশিন বন্ধ, এখন কাজ করতে পারতেছি না। কারেন্টের জন্য ভাবতেছি দোকান ছাইরা দেব। প্রতি মাসে তো আমার ডিমান্ড চার্জ দিতে হয়, কিন্তু আমার তো ঠিকমতো ইনকাম হয় না। অন্যান্য জেলাগুলোর চিত্র আরও ভয়াবহ। বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় সড়ক অবরোধ, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের মতো খবর আসছে। গত এক সপ্তাহের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে শনিবার রাত 2টায় লোডশেডিং করতে হয়েছে 3400 মেগাওয়াট, মধ্যরাতে, যা নজিরবিহীন বিদ্যুৎ ঘাটতি। একদিকে বিশ্বকাপ ও গরমের কারণে বেড়েছে বিদ্যুৎ চাহিদা, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে মিলছে না পর্যাপ্ত জ্বালানি। আবার রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রামপালের একটি ইউনিট। যদিও বিদ্যুৎ বিভাগের দাবি সোমবার থেকে স্বাভাবিক হতে শুরু করেছে সরবরাহ। এখন সিচুয়েশন ভালো থাকবে, আপনি দেখেন। বিশেষজ্ঞরা মনে করেন পরিস্থিতিকে যথাযথ গুরুত্ব না দেয়া আর বিদ্যুৎ বন্টনে গ্রাম শহর বৈষম্যে বাড়ছে অসন্তোষ। এই যে অসমতা, এই যে বৈষম্যতা, এটা তো মানবাধিকার বিরোধী। ইউটিলিটিগুলো বৈষম্যগুলো আচরণ করে যাচ্ছে, রাষ্ট্র সেখানে নিষ্ক্রিয়। বর্তমানে বিদ্যুৎ চাহিদা ওঠানামা করছে 16 থেকে 18,000 মেগাওয়াটে। গরম বাড়লেই বাড়ে লোডশেডিং, বাড়ে গ্রাম শহরের মধ্যে বিদ্যুৎ বন্টন বৈষম্য। তবু গ্রাহকদের চাওয়া খুব শিগগিরই পরিবর্তন ঘটবে। এ অবস্থার স্বাভাবিক হবে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ছেঁড়া ফাটা নোট, জাল টাকা আর খুচরা অর্থের ঝামেলা কমাতে 1 জুলাই থেকে বাংলা কিউ আর লেনদেন বাধ্যতামূলক হচ্ছে। ট্রেড লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, পরিবহনের টোল, হাসপাতালের খরচও এই ক্যাশলেস প্রক্রিয়ার আওতায় আসছে। তবে লেনদেনের নতুন এই সূচনায় ফাইন্যান্সিয়াল লিটারেসিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেলিয়া সুলতানা রিপোর্ট। আপনার বাংতি টাকার জন্য সমস্যা হয়, সেক্ষেত্রে টাকা রাখতে পারি না। তারপরে এলো পরবর্তীতে আপনার অনেক সময় জাল টাকা দেয়। প্রতিদিনের ব্যবসায় ছেঁড়া ফাটা নোট, জাল টাকা আর খুচরা অর্থের সংকট, এ যেন ব্যবসায়ী নাজমুলের নিত্যদিনের ভোগান্তির চিত্র। জাল টাকা তো বিশাল বড় ব্যবধান। এটা 500 টাকা 1000 টাকা নোটগুলো 50% জাল নোট বেরিয়েছে। কোরবানে তো আমি নিজে 4-5টা পেয়েছি। এই ভোগান্তি কমাতে 1 জুলাই থেকে চালু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একীভূত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর।
এখন থেকে একটি মাত্র কিউআর কোডের মাধ্যমে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকরা সহজেই পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে শুধু দোকানেই কেনাকাটা নয়, ট্রেড লাইসেন্স ফি, স্কুল কলেজের বেতন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবার অর্থ পরিশোধেও বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক হবে। ট্রেড লাইসেন্স যখন নবায়ন করবে বা নতুন করে ট্রেড লাইসেন্স গ্রহণ করবে তখন অবশ্যই তাদের প্রতিষ্ঠানে বাংলা কিউআর বাধ্যতামূলক থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে একটা সার্কুলার জারি করেছে যে তারা কিন্তু বেতনগুলো সব ক্যাশলেস নিতে, প্রাইভেট হাসপাতাল থেকে আরম্ভ করে বড় আকারে হাসপাতাল সবাই যাতে এটা অ্যাডাপ্ট করে নেয়। এই নির্দেশনাটা বাংলাদেশ ব্যাংক না, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসবে। তবে অর্থনীতিবিদদের মতে এই উদ্যোগের সফলতা নির্ভর করবে মানুষের আর্থিক সচেতনতার উপর। তাই ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আরও দক্ষ করে তুলতে হবে। এমনিতে লিটারেসি কম, তার মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি আরও কম। সেই জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি আমাদের স্কুল লেভেল থেকে শুরু করতে হবে। এখন ধরেন আপনি একটা প্ল্যান নেন, আগামী 5 বছর বা 10 বছর ফাইন্যান্সিয়াল লিটারেসি আপনি এই জায়গায় আপনি পৌঁছে দেবেন। তবেই আপনি কিউআর এগুলো করে আপনি একটা পসিবল একটা সাস্টেনেবল ইম্প্যাক্ট পাবেন। কার্যকর বাস্তবায়ন ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলা কিউআর দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থা ভবিষ্যতে লেনদেনের নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়াবে, মত সংশ্লিষ্টদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা তুলে দেয়া ডিএমপির একার পক্ষে সম্ভব নয়। নিয়মিত অভিযান চলছে, সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করছে পুলিশ, এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। রাজধানীর 19টি পয়েন্টে এআই ক্যামেরা সক্রিয় আছে জানিয়ে তিনি বলেন, চালুর পর থেকে এখন পর্যন্ত মামলা দেওয়া হয়েছে 1,500। ঢাকার রাস্তায় বিশৃঙ্খলা বাড়িয়েছে নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক। এই বাহনগুলো চলাচলের কোনো নিবন্ধন ও বৈধতা নেই। রাজধানীতে কি পরিমাণ ব্যাটারি চালিত রিকশা চলছে তার সঠিক পরিসংখ্যানও নেই কোথাও। ঢাকার বিভিন্ন সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা চালু হওয়ায় ট্রাফিক সিগন্যাল মানতে বাধ্য হচ্ছেন যানবাহন চালকেরা। তবে ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকের চালকেরদেরই সেই বাধ্যবাধকতা। রাজধানীর মোহাম্মদপুরের লেক রোডে এআই ক্যামেরায় মনিটরিং কার্যক্রমের উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার বলেন, ব্যাটারি চালিত রিকশা পুলিশের একার পক্ষে উঠিয়ে দেয়া সম্ভব নয়। এই বিষয়ে আমরা আমাদের মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা সমন্বয় করছি এবং এই অটোরিকশার বিষয়ে আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। আগে যেখানে ট্রাফিক সিগন্যালে যান চলাচল নিয়ন্ত্রণ করতে ঘাম ছুটে যেত পুলিশ সদস্যদের, এখন এআই ক্যামেরা বসানো পয়েন্টগুলোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন। ট্রাফিক ব্যবস্থা রাজধানীর 19টি মোড় বা ক্রসিং এ এআই ক্যামেরা বসানো হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, চালুর পর এখন পর্যন্ত মামলা হয়েছে 1,500, সমন জারি করা হয়েছে 38,000। এই মুহূর্তে আমাদের 15টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা বসানো আছে এবং তার সাথে আজকে আমাদের সংযুক্ত হলো আরও 4টি। এই সর্বমোট 19টি ইন্টারসেকশনে আমরা এআই ক্যামেরা চালু করেছি। 38,000 সমন আমাদের কাছে পেন্ডিং আছে। 1,500-এর মতো মামলা আমরা করেছি। ঢাকার বিভিন্ন মোড়ে 7 মে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে সেই গাড়ি শনাক্ত করছে ক্যামেরা। সে অনুযায়ী সংশ্লিষ্ট গাড়ির মালিকের নামে ডিজিটালি মামলা দেওয়া হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 1 লাখ কোটি টাকার রাজস্ব আদায়ে ব্যর্থ হলেও চলতি অর্থ বছর 85,000 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস, যা আগের অর্থ বছরের তুলনায় অন্তত 10,000 কোটি টাকা বেশি। অন্যদিকে 34 লাখ কন্টেইনারের পাশাপাশি 14 কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং এবং জাহাজ আসার ক্ষেত্রে নতুন মাইলফলক অতিক্রম করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক থাকায় বন্দর ও কাস্টমসের এই যৌথ অগ্রগতি বলে মনে করছেন ব্যবসায়ীরা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। যাত্রা শুরু করেছে 2025-26 অর্থ বছরের শুরুতে দেশের রাজনীতি ছিল নানা সমীকরণ। চট্টগ্রাম কাস্টম হাউসকে 1,02 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় জাতীয় রাজস্ব বোর্ড। বছরের শেষ পর্যায়ে এসে 27 জুন পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন না হলেও একেবারে কাছাকাছি প্রায় 85,000 কোটি টাকা আদায় করেছে
তারা। ওভারঅল স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে শুল্ক আইন প্রক্রিয়ায়, যার কারণে রাজস্ব বেড়েছে। এদিকে শ্রমিক ধর্মঘট, প্রাকৃতিক দুর্যোগ সহ নানামুখী সংকট সত্ত্বেও কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের পাশাপাশি জাহাজ আসার ক্ষেত্র নতুন রেকর্ড স্থাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কার্গো হ্যান্ডলিং, কন্টেনার হ্যান্ডলিং এবং জাহাজের সংখ্যার দিক থেকে সব ইন্ডিকেটরে আমরা রেকর্ড ভঙ্গ করার দিকে এগিয়ে যাচ্ছে। বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি পণ্য থেকে চট্টগ্রাম কাস্টম হাউস হাজার কোটি টাকা রাজস্ব আদায় করলো। শুল্ক নির্ধারণ কিংবা পণ্য ছাড়ের ক্ষেত্রে এখনও রয়ে গেছে নানা জটিলতা। যারা আছেন ওনারা বিভিন্ন দেশের এমবেসিতে যোগাযোগ করে, সেই এমবেসি যে এক্সপোর্টার অর্গানাইজেশন তার সাথে যোগাযোগ করে। রপ্তানির ধারা ধরে রাখতে সরকারের সহায়তা চেয়েছে বিজিএমইএ। দেশে যে এখন বর্তমানে যে স্থিতিশীলতা আছে, যেটা আপনার যে স্পেশালি পলিটিক্যালি যেটা আমরা এখন একদম মোটামুটি ভালো একটা পজিশনে আছি, এটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে সামনের দিকে। দেশের আমদানি রপ্তানির 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এর মধ্যে কন্টেনারের মাধ্যমে আমদানি রপ্তানির 98% হয় চট্টগ্রাম বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কেন্দ্রীয় শহীদ মিনারের রক্তিম সূর্যের অন্যতম স্থপতি বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারকে স্মৃতির মিনারেই গার্ড অব অনার দিয়েছে রাষ্ট্র। দেশে পাপেট চর্চার অন্যতম প্রাণপুরুষের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানিয়েছেন সর্বসাধারণ। শিল্পীকে নিয়ে স্মৃতিচারণে উঠে আসে তার বহু বর্ণময় জীবনের নানা অধ্যায়। 3 দফা জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন মুস্তাফা মনোয়ার। শিল্পের বহু মাধ্যম আপন সৃজন প্রতিভায় রাঙিয়ে 90 বছরের পরিক্রমা শেষে অনন্ত লোকে বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম প্রাণপুরুষ মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে এলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। স্মৃতির মিনারে রক্তিম সূর্যের অন্যতম স্থপতিও 21শে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার। মঙ্গলবার দুপুরে এখানেই রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। তার যে অবদান ধারণ করে আগামী দিনে বাংলাদেশে আমরা নতুন করে পথ চলার চেষ্টা করি। ভিজুয়াল আর্টে আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে ওনার জুরি কজন আছে এটা আমার ঠিক জানা নেই। তার যে কাজগুলো আছে সেগুলো যদি আমরা ছড়িয়ে দিই, সেগুলো ভালো আর্কাইভ হয়, তার পরিবার থেকে শুরু করে অন্যান্য সবাই যেন এটাতে এগিয়ে আসে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে শিল্পীকে শেষবারের মতো নেওয়া হয় তার প্রথম কর্মস্থল চারুকলা অনুষদে। শিল্পচর্চার অন্যতম মহিরুহের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষার্থীরা। এর আগে সকালে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে নেওয়া হয় পাপেট ম্যানের মরদেহ। তাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন সহকর্মী, গুণগ্রাহী ও মন্ত্রীরা। রাষ্ট্রীয় টেলিভিশন প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। দেশের সমস্ত প্রতিভাবান মানুষ যদি আমরা একটা তালিকাবদ্ধ করি, তার মধ্যে প্রথম সারির একজন মানুষ ছিলেন মরহুম মুস্তাফা মনোয়ার। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। চ্যানেল আই প্রাঙ্গণে শ্রদ্ধা জানিয়ে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন কিংবদন্তি মুস্তাফা মনোয়ার। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন নির্বাহী পরিচালক মোহাম্মদ সরওয়ার হোসেন। বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে 3 বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শফিউল্লাহ। প্রজ্ঞাপন অনুযায়ী যোগদানের তারিখ থেকে সরওয়ার হোসেন 3 বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। 2026 সালের অর্থ বছরে বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ, অবাস্তবায়নযোগ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান মোমেন। সংসদ ভবনে বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, অর্থ বিলে জামায়াত না ভোট দিয়েছে। এই ব্যাংকিং খাতটাই আসলে আগামীর বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। আমরা বলেছিলাম সংসদে, সরকার এখন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে লোন দিচ্ছে, সুতরাং এই ব্যাংকগুলো থেকে কিভাবে 1,12,000 কোটি টাকা লোন নেবে। এই অবাস্তব পরিকল্পনা
অস্বচ্ছতা এবং অপরিকল্পিত যেই বিষয়গুলো রয়েছে এইগুলার কারণে আমরা এই অর্থ বিলে আমরা না ভোট দিয়েছি। জুলাইয়ের বাস্তবায়নের ক্ষেত্রে এবং জুলাইয়ের বিষয়গুলোকে নিয়ে কাজ করার জন্য আসলে কোনো বাজেট সেভাবে রাখা হয়নি। সংবিধান সংস্কারে জনগণের রায়কে অগ্রাহ্য করলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রাজধানীর ভাচারায় দলটির সমাবেশে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণের জন্য তা বিপর্যয় বয়ে আনবে। যদি জনগণের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়, পরিণাম ফ্যাসিবাদী হাসিনার চেয়ে ভিন্ন কিছু হওয়ার সুযোগ নাই। ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালিত হোক, রাষ্ট্র তার অভিষ্ট লক্ষ্য মানে এগিয়ে যাক, জুলাই সনদ কার্যকর হোক। সংবিধান সংস্কার পরিষদ যদি গঠিত না হয়, আমাদের আন্দোলন চলবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার মধ্য দিয়ে 70% বাংলাদেশের নাগরিকদের ভোটের মর্যাদাকে অর্জন করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। প্রকল্প শেষ হলেও বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের মাধ্যমে ভবিষ্যতে তরুণ তরুণীদের কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর তেজগাঁওয়ে বিটাকের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিনিয়োগ ফেরত আসবে এমন প্রকল্পেই অর্থায়ন করতে চায় সরকার। তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং কারিগরি শিক্ষার প্রসারে নেওয়া হচ্ছে বিশেষ কর্মসূচি। এদিন কারিগরি প্রশিক্ষণপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন শীর্ষক প্রকল্পের 344 নারী পুরুষের মাঝে সনদ বিতরণ করা হয়। এদের মধ্যে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের নিয়োগপত্র তুলে দেওয়া হয় 255 জনের হাতে। একটা নির্দিষ্ট কারণে একটা বিনিয়োগ হয় এবং সেই বিনিয়োগের বিনিময় আসতে হয়, রিটার্নটা ফেরত আসতে হয়, তাহলে বিনিয়োগের উপযোগিতা থাকে, সার্থকতা থাকে। এই একটা প্রকল্প আমি দেখছি যেটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ভেরি হাই। এই প্রকল্পটার মেয়াদ হয়তো শেষ হয়ে যাবে এই বছর। এটির সম্প্রসারণ হোক অথবা নতুন প্রকল্প হোক, ইনশাল্লাহ বিটাক আমাদের এই দেশে আগামী দিনে এরকম হাজার হাজার উদ্যমী তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেবে। বিশ্বমানের হাসপাতাল গড়তে বিশ্বমানের চিন্তা করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। এছাড়া পুরনো চিন্তাধারা থেকে চিকিৎসকদের বেরিয়ে আসার আহ্বানও জানান তিনি। সকালে রাজধানীর শ্যামলীতে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, জনগণের ট্যাক্সের অর্থ সরকার যথাযথ কাজে ব্যবহার করছে। তিনি আরও জানান, সরকার বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চায় যাতে মানুষ অর্থের অভাবে মারা না যায়। এছাড়া শিশুদের জন্য দেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। এই সরকার তার কার্যক্রম শুরু করার পর থেকে প্রত্যেকটা জনগণের ট্যাক্সের পয়সার যথাযথ ব্যবহার সুনিশ্চিত হয়। সেই লক্ষ্যেই সমাজ কল্যাণ, শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় তার উপর ন্যস্ত দায়িত্ব। যদি আপনারা বিশ্বমানের হাসপাতাল করতে চান, বিশ্বমানের চিন্তা করতে হবে। মিনিংফুল সার্ভিস মানুষকে দিতে চান, তাহলে আগে মেডিকেল কলেজে পড়ার সময় এই শহরে আমি সহ যারা বসে আছেন ওই সমস্ত পুরনো চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দেন। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রুশ সরকারের বৃত্তির সংখ্যা 65টি থেকে বাড়িয়ে 2026 সালে 200-তে উন্নীত করা হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে অর্ধবার্ষিক সংবাদ সম্মেলনে রাশিয়ান হাউস জানায়, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যুব সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। পরিচালক আলেজান্দ্রা রাজশাহী উচ্চশিক্ষা, আন্তর্জাতিক যুব কর্মসূচি, বিভিন্ন অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম তুলে ধরেন। জানান, চলতি বছরের আগস্টে বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে রুশ ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর হবে এবং ভবিষ্যতে যৌথ সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন জোগাড় করতেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বান্দরবানের দুর্গম থানচির সেই তিন্দু প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের প্রধানমন্ত্রীর ঘোষণায় আনন্দে উচ্ছ্বসিত বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থী। পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারে সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন NA জাকির।
ইঞ্জিন চালিত বোট দিয়ে নদীতে যাত্রী পার করছেন প্রধান শিক্ষক বামন খিয়াং মিনলেন। শিক্ষকদের বেতন জোগাড় করতে ছুটির দিনে নৌকা চালান তিনি। 2020 সালে বান্দরবানের থানচির দুর্গম তিন্দু ইউনিয়নে পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত হয় তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। বেশিরভাগ দরিদ্র পরিবার ও স্বল্প শিক্ষার্থীর কারণে স্কুলের শিক্ষকদের বেতন জোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই শিক্ষকদের বেতন জোগাড় করতে উপজেলা প্রশাসনের দেয়া ইঞ্জিন চালিত বোট নিয়ে নিজেই শুরু করেন সাঙ্গু নদীতে যাত্রী পরিবহন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নজরে আসে প্রধানমন্ত্রীর। পরে তার নির্দেশে সম্প্রতি বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এতে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। সরকারের যুগান্তকারী সিদ্ধান্তকে সাধুবাদ জানান তারা। সরকারি হলে আমরা অনেক লেখাপড়া ভালোভাবে পড়তে পারবো। আমাদের ছেলে মেয়েরা আরো উন্নতি হবে, কারণ এদিক সেদিকে আর যাওয়া হবে না। এখন নিজের কাছে একটা স্বপ্নের ব্যাপার লাগতেছে বিষয়টা। বর্তমানে সরকার এই বিষয়টা দেখে উদ্যোগ নিয়েছে, এই সরকারকে অনেক ধন্যবাদ জানাই। বিদ্যালয়টি জাতীয়করণ হলে দুর্গম পাহাড়ে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ হবে বলে জানান প্রধান শিক্ষক। এই এলাকায় যে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রসারিত হওয়ার জন্য ওনারা যে আমাদেরকে আমাদেরকে সরকারিকরণ করবেন বলছেন, এটাতে আমরা খুবই খুশি এবং আনন্দিত। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার সুযোগ থাকা বিদ্যালয়টিতে বর্তমানে 56 জন শিক্ষার্থী ও 6 জন শিক্ষক রয়েছে। এ জাকির, সময় সংবাদ, বান্দরবান। আমাদের সঙ্গে পরবর্তী সংবাদে যোগ দিচ্ছেন সহকর্মী আলিফ। ধন্যবাদ রুদ্র। বিদেশ থেকে প্রবাসীদের মরদেহ দেশে আনতে পোহাতে হয় নানা দুর্ভোগ। স্বজনদের পড়তে হয় সবচেয়ে বড় সংকটে। জার্মানি, ফ্রান্স, পর্তুগাল ও ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে মরদেহ নিয়ে বিভিন্ন জটিলতা দেখা যায়। সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল এই প্রক্রিয়া সহজ করতে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে ফেরত আনার উদ্যোগের দাবি রেমিটেন্স যোদ্ধাদের। প্রবাসের মাটিতে যাদের হাড়ভাঙা শ্রমে দেশে রেমিটেন্স প্রবাহ সচল থাকে, সমৃদ্ধ হয় বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, জীবদ্দশায় কদর থাকলেও মৃত্যুর পরে তাদেরকে নিয়েই বিপাকি পড়তে হয় স্বজনদের। মরদেহ দেশে ফেরানোর ক্ষেত্রে পরিবার ও স্বজনদের অসহনীয় দুর্ভোগ যেন নিয়মে পরিণত হয়েছে। জার্মানিতে বৈধ ও অনিয়মিতভাবে বসবাস করেন হাজারো বাংলাদেশি। তবে কোনো প্রবাসীর মৃত্যুর পর মরদেহ দেশে আনতে তৈরি হয় নানা জটিলতা। সামাজিক সংগঠন ও প্রবাসীদের আর্থিক সহায়তা ছাড়া কঠিন হয়ে পড়ে মরদেহ ফেরানোর প্রক্রিয়া। সরকারি সহযোগিতা না মেলার অভিযোগও আছে প্রবাসী মহলে। সরকারের কাছে আবেদন যাতে আমাদের মৃতদেহটা দেশে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার কিছু অবদান রাখে। জনবান্ধব সরকারের কাছে একটা আবেদন জানাই যেন আমরা আমাদের শেষ ঠিকানা মাতৃভূমিতে হয়। পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, সাহায্য দেওয়ার ক্ষেত্রে দূতাবাসের ভূমিকা যৎসামান্য। বিদেশে কারো মৃত্যু হলে দুশ্চিন্তার দুর্ভোগী যেন তাদের নিয়তি। একটা লাশ পাঠিতে আমাদের প্রায় 4 থেকে 4.5 ইউরো খরচ হয়, কিন্তু সেই পরিমাণ অর্থ আমরা সবাই মিলে আমাদের ফেসবুকে দিয়ে মসজিদগুলোতে কালেকশন করার মাধ্যমে সেটা আমরা করে থাকি। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের মতো একটা দেশের জনগণ বাহিরে মৃত্যুবরণ করলে তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় নেওয়া যায় না। আমি আশা করি এখন যারা ক্ষমতায় রয়েছেন তারা এই ব্যাপারে একটা প্রস্তাবও দিয়েছেন, তো এটা কার্যকর হওয়া দরকার যাতে করে প্রবাসীরা বাহিরে মৃত্যুবরণ করলে দেশের বাহিরে তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশে নেওয়া হয়। দক্ষিণ ইউরোপের দেশ ইতালির বাস্তবতাও অনেকটা এমন। কিছু ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ নিয়ে আসার সুযোগ থাকলেও আছে প্রক্রিয়ার জটিলতা। এখানে যাদের বিএমইটি কার্ড আছে এবং ওয়েজ আর্নার্স কার্ড আছে তাদেরকে আমরা সাধারণত বিমান ভাড়া অনুদান হিসেবে দিয়ে থাকি। যাদের বিএমইটি কার্ড নাই অথবা ওয়েজ আর্নার্স কার্ড নাই তারা যখন আমাদের এখানে আবেদন করে তখন আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা বাজেট চাই এবং বাজেট পাওয়ার সাপেক্ষে আমরা তখন তাদের টিকেটের এটা পাঠানোর জন্য অনুদান দিয়ে থাকি। পর্যাপ্ত তথ্য ও নিয়মকানুন জানার অভাবে জটিলতা আরও বাড়ে অনেকের। স্বাভাবিক মৃত্যু তো বটেই, অস্বাভাবিক মৃত্যু হলেও পরিস্থিতি আরও দুঃসহ হয়ে পড়ে। সরকারের প্রতি আবেদন থাকবে যে তাদের লাশটা যাতে ওয়েজানা কল্যাণ বোর্ডের আওতায় এরকম কোনো সুবিধা দিয়ে যাতে সরকার সহযোগিতা করে। ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের ভোগান্তির গল্প কম বেশি একই রকম। একজন প্রবাসী সারা জীবনই বাংলাদেশকে দিয়ে আসছে,
কিন্তু সে চায় যে তার শেষ সময়টা এবং তার মৃত্যুর পরে যে তার লাশটা যেন বাংলাদেশে যায়, তার প্রিয় মাতৃভূমিতে যাতে তার দাফনটা করা হয়। সরকারি পর্যায়ে কার্যকর নীতিগত ও আর্থিক সহায়তার মাধ্যমে এসব মানুষের শেষ যাত্রাতেও সরকার পাশে থাকবে, এমন প্রত্যাশা ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের। নাদিম মারজান, সময় সংবাদ। বেশ কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও এখনও ডুবে আছে কুড়িগ্রামের বহু ফসলি জমি ও রাস্তাঘাট। ভারতের গজলডোবা ব্যারেজের জলকপাট খুলে দেয় গতকাল রংপুরে তিস্তার পানি বাড়লেও আজ কমতে শুরু করেছে। তবে মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এর স্থায়ী সমাধান চান স্থানীয় বাসিন্দারা। গত কয়েকদিনে বৃষ্টি ও উজানের ঢলে বাড়ে উত্তরের সব নদ নদীর পানি, প্লাবিত হয় নিম্নাঞ্চল, দুর্ভোগে পড়েন স্থানীয়রা। কুড়িগ্রামে দুধকুমারের পানি নতুন করে না বাড়লেও পাটেশ্বরী পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। 204 হেক্টর ফসলি জমি ডুবে থাকায় দিশেহারা কৃষক। পানি উঠছে, আমার চলাচল অসুবিধে, স্কুল যাওয়ার সাথে অনেক কষ্ট হয়। বাচ্চা লেখাপড়া করতে পারতেছে না, রাস্তাঘাটের অবস্থা খারাপ। তরকারি তোমার পটল ক্ষেত মারা গেছে। সোমবার ভারতের গজলডোবা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়ায় দ্বিতীয় দফায় পানি বাড়তে শুরু করে তিস্তার বাংলাদেশ অংশে। তবে সকাল থেকে রংপুরে তিস্তার পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢলে প্লাবন থেকে বাঁচতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। পানির জ্বালায় আমরা রান্না বাড়া, গরু ছাগল নিয়ে অনেক সমস্যা। বাড়িঘর ভাঙি গেছে, এখন থাকতে পারি না। তিস্তা মহাপরিকল্পনা বলে বাস্তবায়ন করে সরকার, যদি এই কামটা আমার করি দিলে হয় তো হাজার হাজার দোয়া করতে হয় বাহে। টানা কয়েকদিন উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়লেও ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। এতে স্বস্তি ফিরেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মাঝে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। রংপুর অঞ্চলের প্রধান নদ নদীগুলোর তীর রক্ষায় হাজার কোটি টাকা খরচ করা হলেও এখনও বিশাল অংশ রয়েছে চরম ভাঙন ঝুঁকিতে। তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে প্রতিদিনেই হারিয়ে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিস্তীর্ণ সড়ক। বিশেষজ্ঞদের মতে নদী ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ না নিলে স্থায়ী সমাধান মিলবে না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদীগুলো ঘিরে নেওয়া হচ্ছে টেকসই প্রকল্প। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। বর্ষা এলেই নদী পাড়ের মানুষের কাছে ফিরে আসা আতঙ্ক। গর্জে ওঠা তিস্তা, ধরলা, দুধকুমার আর ব্রহ্মপুত্র যেন একের পর এক গ্রাস করছে মানুষের স্বপ্ন। কোথাও রাতারাতি নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, কোথাও হারিয়ে যাচ্ছে ফসলি জমি, আবার কোথাও ঝুঁকিতে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান আর গ্রামীণ সড়ক। গাইবান্ধা ও কুড়িগ্রামে হাজার কোটি টাকা খরচ করে 102 কিলোমিটার স্থায়ী তীর রক্ষার কাজ হলেও 329 কিলোমিটার অংশ চরম ঝুঁকিতে। আর তিস্তার 44টি পয়েন্টে জিও ব্যাগ দিয়ে চলছে ভাঙন রোধের কাজ। ফলে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধার বিস্তীর্ণ জনপদ এখনো তীব্র ভাঙনের কবলে। আমাদের তো জমি জায়গা, রাস্তাঘাট সব ভাঙি গেছে, এখন বাড়ি টাড়ি ভাঙি গেলে তো আমাদের নিঃস্ব। যদি বাড়ি ঘরই না থাকে তো ওনারা আসার পরে কি কোন জায়গায় বস্তা ফেলাবে? মানুষের জমিনে বাড়ি করে আসিয়ান অন্তপক্ষ বোধহয় 20-30 বার কিন্তু আমরা বাড়ি ভাঙি করছি। বিশেষজ্ঞরা বলছেন শুধু ভাঙন ঠেকানোর প্রকল্প নয়, নদীর স্বাভাবিক প্রবাহ, ড্রেজিং, চর ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী নদী শাসনের সমন্বিত পরিকল্পনা ছাড়া এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়। যদি এই প্রকল্পগুলো গ্রহণ করা হতো তাহলে হাজার হাজার বাড়িঘর যে বিলীন হয়ে গেছে এগুলো বিলীন হতো না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে সমন্বিত নদী ব্যবস্থাপনায় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। কুড়িগ্রাম এবং গাইবান্ধায় 4টি প্রকল্প পরিকল্পনা কমিশন অপেক্ষমান আছে, যেগুলো অনুমোদন হলে সে জায়গাগুলো আমাদের ভাঙনের নিয়ন্ত্রণের আওতায় চলে আসবে। নদী ভাঙনের সঙ্গে শুধু মাছি হারায় না, হারিয়ে যায় মানুষের শিকড়, স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন। তাই নদী পাড়ের মানুষের একটাই প্রশ্ন, আর কত ক্ষতি হলে মিলবে স্থায়ী সমাধান? নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পঞ্চগড় সদর উপজেলার লাঠুয়াপাড়া এলাকায় বৃষ্টি আর উজান এলাকা থেকে নেমে আসা পানির প্রবল চাপে বেহাল দশা ফসলি জমির। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে ছোট ছোট নালা সৃষ্টি হয়ে নিচু এলাকার দিকে প্রবাহিত হয়। এ সময় ভেঙে যায় অনেক ফসলি জমি। এলাকাবাসী বলছেন বিষয়টি সমাধানের জন্য বারবার বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোনো সমাধান মেলেনি। তবে সরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। রাহাত হোসেন রাফির ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট।
দেখে খাল মনে হলেও এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি নালা। প্রতি বছর বিলের পানি নিষ্কাশনের সময় মাটি দেবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিন দিন বাড়ছে এ নালার ভাঙন, বিলীন হচ্ছে আশপাশের ফসলি জমি। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানির প্রবল চাপে বেহাল দশা পঞ্চগড় সদর উপজেলার লাঠুয়াপাড়া এলাকার ফসলি জমি। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে প্রথমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি বেড়ে গেলে ছোট ছোট নালা সৃষ্টি হয়ে নিচু এলাকার দিকে প্রবাহিত হয়। এতে ভেঙে যায় অনেক ফসলি জমি। জমি নষ্ট হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে ফসল আবাদ। বিষয়টি সমাধানের জন্য বারবার বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোনো সমাধান মেলেনি, অভিযোগ ক্ষতিগ্রস্তদের। পানির তোরে ভেঙে জমিগুলো খান খান হয়ে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। 300 একর জমি আবাদ হচ্ছে না এই ভাঙাটার কারণে। দরখাস্ত করেছি, পানি উন্নয়ন বোর্ডে করছি, ডিসি অফিসে করছি, বরাবর করছি এবং ইউনিয়ন পরিষদও করছি। ওনারা আমাদের কোনো রকমের রেসপন্স দেয়নি। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। একটা ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার অথবা বাঁধ নির্মাণের জন্য দাবি জানিয়েছেন। তো উক্ত এলাকায় সরেজমিনে পরিদর্শন করে ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার বা বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লাঠুয়াপাড়া সহ আশপাশের এলাকার প্রায় 300 কৃষকের অন্তত 200 বিঘা আবাদি জমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। 11 বছরেও অপসারণ করা হয়নি ভেঙে যাওয়া সেতু, এমনকি নির্মাণ করা হয়নি নতুন অবকাঠামো। তবে এতে দুর্ভোগে আছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার 12টি গ্রামের বাসিন্দারা। গন্তব্যে যেতে তাদের পার্শ্ববর্তী আরেকটি সড়ক ব্যবহার করে অতিরিক্ত ঘুরতে হচ্ছে অন্তত 10 কিলোমিটার সড়ক। তবে ভাঙা সেতুর জায়গায় নতুন আরেকটি সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। বাদশা সৈকতের পাঠানো তথ্য এবং জামিন মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। দুপাশে মেঠো পথ, মাঝে খাল, এর মধ্যে ভেঙে পড়ে আছে পাকা সেতু, নেই সংযোগ সড়কও। 2014 সালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি জনতার হাট সড়কের সাঁকো খালের ওপর 30 ফুট দীর্ঘ সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। পরের বছর বন্যার পানিতে ভেঙে যায় সেতুটি, ভেসে যায় দুপাশের সংযোগ সড়কও। এতে উপজেলা ও জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন দুপাড়ের 12টি গ্রামের বাসিন্দারা। বর্তমানে গন্তব্যে যেতে তাদের পার্শ্ববর্তী আরেকটি সড়ক ব্যবহার করে অতিরিক্ত ঘুরতে হচ্ছে অন্তত 10 কিলোমিটার সড়ক। এতে বেড়েছে ভোগান্তি। ভাঙা ব্রিজের কারণে স্কুলে যাইতে পারি না। অসুস্থ হলে অ্যাম্বুলেন্স নিয়ে যাতায়াতের সমস্যা, পাশাপাশি বাজার ঘাট করার জন্য যাতায়াতের সমস্যা। এই পাশের লোক ও পাশে যাবার পায় না, ওই পাশের লোক এইবারে আসতে পায় না। আজ পর্যন্ত বৃষ্টির কেউ খবর নিল না, রাস্তাঘাটের কেউ খবর নিল না যে বৃষ্টি কি অবস্থায় আছে। ভাঙা সেতুর স্থলে নতুন আরেকটি সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। ইতিমধ্যে আমরা অলরেডি সয়েল টেস্ট এবং টপো সার্ভে করে ফেলেছি এবং তথ্য আমরা অলরেডি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি। এটা বাস্তবায়নের জন্য এবং অনুমোদনের জন্য এটা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এলজিইডির তথ্য মতে বরাদ্দ পেলে 90 মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। সময় সংবাদ, কুড়িগ্রাম। একসময় যে নদী দিয়ে চলত বড় বড় সওদাগরী নৌকা, গাইবান্ধার সেই ঘাঘট ও আলাই নদী এখন অস্তিত্ব সংকটে। দখল আর দূষণে সরু খালে পরিণত হয়েছে নদী দুটো, হয়ে উঠেছে বসার প্রজনন কেন্দ্রও। মরা ঘাঘটকে নান্দনিক লেকে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হলেও তা এখনও কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে। নদী ও খাল পুনঃখনন কর্মসূচির আওতায় নদী দুটি দখলমুক্ত করে পুনঃখনন করার দাবি স্থানীয়দের। সোহেল রানার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। সরকারি মানচিত্র বলছে এটাই একসময়ের খরস্রোতা ঘাঘট নদী, যে নদী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে চলত নৌপথে ব্যবসা বাণিজ্য। 90-এর দশকে শহর রক্ষায় নদীর মূল প্রবাহ ঘুরিয়ে দেওয়ার পর শহরের ভিতরের প্রায় 4 কিলোমিটার অংশ পরিণত হয় মরা ঘাঘটে। দখল আর দূষণে এখন নদীটি সরু খালে পরিণত হয়েছে। কচুরিপানা, ময়লা আবর্জনা আর বিষাক্ত বজ্রে ভরাট হয়ে গেছে নদীর বুক। দুই পারে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। শুধু দখল নয়, শহরের ড্রেনেজ লাইন ও বাজারের বজ্রের শেষ গন্তব্য এখন এই নদী। পানির রং হয়েছে কালো, নেই মাছ বা কোনো জলজ প্রাণী, বরং মশার প্রজনন কেন্দ্র হয়ে উঠেছে নদীটি। নদী যে পানি ময়লা টয়লা দিয়ে সব বন্ধ হয়ে আছে। দখল দূষণের কারণে নদীটা আস্তে আস্তে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে।
আলাই নদীটির এখন আসলে পরিত্যক্ত অবস্থায় তো আছেই, তেমন তো এটা পানি যাওয়া আসা নিঃশ্বাস ঠিক মতো হয় না। খনন করলে রাস্তা বাঁধিলে ভালোই হতো আর কি। এক সময় ঘাঘর নদীকে দৃষ্টিনন্দন লেকে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় সেই প্রকল্প থেমে গেছে মাঝপথে। একই অবস্থা আলাই নদীরও। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির অনেক অংশ এখন আবাদি জমি কিংবা স্থায়ী স্থাপনায় দখল হয়ে গেছে। বারবার উচ্ছেদ অভিযান ও খননের ঘোষণা এলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। চলমান নদী পুনঃখনন কর্মসূচির আওতায় দ্রুত নদী দুটি উদ্ধারের দাবি পরিবেশ আন্দোলনকারীদের। অবিলম্বে ঘাঘর নদী ও আলাই নদীকে পূর্ণ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হোক এবং উপরন্ত সরকারের যে প্রতিশ্রুতি ছিল যে ঘাঘর লেক এটাকে বাস্তবায়ন করার জন্য নদী দুটি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আলাই নদী এই যে নদীগুলো শীর্ণকায় হয়ে গিয়েছে, পানির প্রবাহটা অনেকটা কমে গিয়েছে, এগুলো ধাপে ধাপে উদ্যোগ গ্রহণ করা হবে এবং নদী পুনঃখননের মাধ্যমে এগুলো সংস্কার করা হবে। শহর অংশে ঘাঘর নদীটি প্রায় 4 কিলোমিটার এবং আলাই নদী প্রায় 3 কিলোমিটার। দুপারের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শহরের কোলজুড়ে বয়ে চলা নদী দুটির দখল দূষণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। গাইবান্ধায় ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ। খামারিদের অভিযোগ, আগাম প্রতিষেধক টিকা দিয়েও আক্রান্ত হচ্ছে গরু। এতে দিশেহারা হয়ে পড়ছেন তারা। আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানো ও সময় মতো চিকিৎসার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। একদিকে গোখাদ্যের চড়া দাম, অন্যদিকে লাম্পি স্কিন ডিজিজের প্রকোপ। দুশ্চিন্তায় খামারিরা। গাইবান্ধার 7 উপজেলায় ব্যাপকভাবে ছড়িয়েছে লাম্পি স্কিন ডিজিজ। এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ায় প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তর সংখ্যা। আক্রান্ত প্রাণীর প্রথমে জ্বর আসে, ফুলে যায় গলা, খাবারে দেখা দেয় অরুচি, এরপর শরীরের বিভিন্ন স্থানে গোলাকার গুটি বা ফোসকা ওঠে। এক পর্যায়ে ফোসকা ফেটে সৃষ্টি হয় ক্ষত। খামারিদের অভিযোগ, আগাম প্রতিষেধক টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছে গরু। লালা পরে আর কিছু খায় না, শুয়ে থাকে। ভ্যাকসিন করেছিলাম তো কাজ হয়নি, তা বাড়াইছে। এখন গরুটা এখন সমস্যা ভাইরাস বাড়াইছে, আর যে হাকর করে গায়ে গুটি গুটি উঠছে আর খাইতেছে না। এখন মনে কালকে থেকে একটু যে বাচ্চে, যে গোটাগুলো বাচ্চে। গরু খাওয়ার পাচ্ছে না, খালি যে হালকা দুধ ধরি খাওয়াই নিয়ে আসতেছি। খামারিদের সচেতন থাকার পাশাপাশি গোয়ালঘর পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। দেওয়া হয়েছে টিকা নেয়ার পরামর্শ। লাম্পির ভ্যাকসিনটা করেন, আপনারা প্রাণী সম্পদ দপ্তরে আসেন। বিভিন্ন কোয়াকের শরণাপন্ন হয়েন না, কারণ কোয়াকের শরণাপন্ন হলে প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে তারা ভুল চিকিৎসার মাধ্যমে গরুটাকে নষ্ট করে ফেলতেছে। আমাদের পরামর্শ থাকবে, প্রথমে যেহেতু গায়ে জ্বর থাকে, প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়াতে হবে। পাশাপাশি যদি নিম পাতার রস এবং খাওয়ার সোডা, পাশাপাশি গুড়ের স্যালাইন, এগুলো যদি ঘরোয়া পরিবেশে খাওয়ানো যায় তাহলে কিন্তু রোগটা অনেকটাই নিরাময় হয়ে যাবে। জেলার বিভিন্ন প্রাণী সম্পদ কার্যালয়ের হাসপাতাল চলতি মাসে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে চিকিৎসা দিয়েছে 675টি গরুকে। মাঠ পর্যায়ে যার সংখ্যা কয়েক গুণ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। দুই দেশের সহযোগিতা তৃতীয় পক্ষের প্রভাব মুক্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেছে বেইজিং। ভারতের উদ্বেগ নিয়ে প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, তিস্তা প্রকল্প বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রকল্প। চীন এই প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, তিস্তা অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকার কাছাকাছি অবস্থিত, আর এটি ঢাকা বেইজিং যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লির উদ্বেগের মূল কারণ। অবশেষে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে ট্রাম্প প্রশাসনের আদেশ খারিজ করে দিলেন মার্কিন সুপ্রিম কোর্ট। 6-3 ভোটের রায়ে বহাল থাকলো 150 বছরের সাংবিধানিক নজির। আদালত বলেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব নির্বাহী আদেশে বাতিল করা যাবে না। এ কারণেই ট্রাম্পের অন্যতম বিতর্কিত অভিবাসন নীতি কার্যত থমকে গেল।
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী কিংবা অস্থায়ী ভিসায় থাকা অভিভাবকদের যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব বাতিল করতে চলতি বছরের শুরুতে নির্বাহী আদেশ জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই আদেশ বাতিল করে 6-3 ভোটে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, জন্মসূত্রে নাগরিকত্ব সংবিধান স্বীকৃত অধিকার এবং তার নির্বাহী আদেশের মাধ্যমে সীমিত করা যায় না। প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠ মতামতে বলেন, যেসব বাবা মা অবৈধভাবে বা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের সন্তানরাও মার্কিন সংবিধান অনুযায়ী জন্মের সঙ্গে সঙ্গেই নাগরিক। তিনি গৃহযুদ্ধ পরবর্তী সময় পাশ হওয়া সংবিধানের 14th সংশোধনীর ইতিহাস তুলে ধরে বলেন, এই সংশোধনী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করেছে। রায়ে তিনি লিখেছেন, নাগরিকত্ব তখনও এবং এখনও অধিকারের অংশ। আদালত 1898 সালের ঐতিহাসিক যুক্তরাষ্ট্র বনাম ওং কিম আর্ক মামলার নজিরও বহাল রাখেন, যেখানে অভিবাসী পরিবারের যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সন্তানের নাগরিকত্ব স্বীকৃতি পেয়েছিল। বিচারপতিদের মতে, সংবিধানের ভাষা এ বিষয়ে এতটাই স্পষ্ট যে এটি পরিবর্তনের একমাত্র উপায় সংবিধান সংশোধন, যা মার্কিন ইতিহাসে মাত্র 27 বার হয়েছে। এ কারণে সুপ্রিম কোর্টের এই রায়ের পর জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্প প্রশাসনে আর কার্যকর কোনো নির্বাহী পথ থাকছে না। রায়ের বিপক্ষে মত দেন রক্ষণশীল 3 বিচারপতি ক্ল্যারেন্স থমাস, নীল গরসাচ ও স্যামুয়েল অলিটো। তাদের দাবি, 14th সংশোধনীর ব্যাখ্যা অতিরিক্ত বিস্তৃত করা হয়েছে এবং এটি তথাকথিত বার্থ ট্যুরিজমেরও সুযোগ তৈরি করছে। তবে সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা সেই যুক্তি নাকচ করে 150 বছরের সাংবিধানিক নজির বহাল রাখেন। বিশ্লেষকদের মতে, এটি ট্রাম্পের অভিবাসন নীতির অন্যতম বড় আইনি পরাজয় এবং জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রচেষ্টার কার্যত শেষ অধ্যায়। নাদিম মারজান, সময় সংবাদ। কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করে তেহরান জানায়, ওয়াশিংটনের সঙ্গে কোনো নতুন বৈঠক নির্ধারিত হয়নি। এরই মধ্যে দোহায় আটকে থাকা ইরানের $12 বিলিয়ন মধ্যে $6 বিলিয়ন ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান মাসুদ পেজেশকিয়ান। বৈরুতে মার্কিন সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সামরিক ও কৌশলগত টানাপোড়েন অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর রাখতে দুই দেশ একটি সমঝোতা স্মারকে সম্মত হলেও সেটির একাধিক ধারা বাস্তবায়ন নিয়ে নতুন করে বিরোধ তৈরি হয়েছে। সংঘাত কমলেও আস্থার সংকট কাটেনি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মঙ্গলবার কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক হবে এবং এই আলোচনার অনুরোধ নাকি তেহরানই করেছে। তবে ইরান তাৎক্ষণিকভাবে সেই দাবি নাকচ করে দিয়েছে। তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন বৈঠক নির্ধারিত হয়নি। ইরানি প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্য কেবল সমঝোতা স্মারকের বাস্তবায়ন পর্যালোচনা এবং কাতারের সঙ্গে আলোচনা। একই সঙ্গে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, কাতারে আটকে থাকা $12 বিলিয়ন মধ্যে $6 বিলিয়ন ইরানের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ফ্রান্স ও ওমানের যৌথ মাইন অপসারণ উদ্যোগও প্রত্যাখ্যান করেছে ইরান। তাদের দাবি, প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা একমাত্র ইরানের দায়িত্ব। অন্যদিকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নতুন করে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির পরিবেশ বজায় রাখার চেষ্টা চললেও সীমান্তে উত্তেজনা পুরোপুরি কমেনি। এদিকে বৈরুতে মার্কিন সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জোসেফ আউন। ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া প্রাথমিক চুক্তি বাস্তবায়ন এবং দক্ষিণ সীমান্তে লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ জোরদারের বিষয়টি গুরুত্ব পায় সেই বৈঠকে। তবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের শর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে দেশটির ভেতরেই চলছে তীব্র বিতর্ক। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলের রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিয়োগ দেয়া সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট এখন আবির্ভূত হয়েছেন তার বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে। টিভি চ্যানেল 12-এর জরিপে প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত কে এমন প্রশ্নে 38% উত্তরদাতা আইজেনকটের পক্ষে মত দিয়েছেন। নেতানিয়াহুকে সমর্থন করেছেন 36%। এমন বাস্তবতায় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বীকে ঘিরে প্রচারণা আরও জোরদার করেছে নেতানিয়াহু লিকুদ পার্টি। অক্টোবরে অনুষ্ঠিতব্য ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রচারণার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। একসময় সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হলেও এখন সেই জায়গা দখল করেছেন গাদি আইজেনকট।
সবশেষ জনমত জরিপে তার দল ইয়াসার ক্ষমতাসীন লিকুদের খুব কাছাকাছি অবস্থানে থাকার তথ্য উঠে এসেছে। 1 বছরেরও কম সময় আগে গঠিত আইজেনকটের ইয়াসার দল এখন জনমত জরিপে দ্রুত এগোচ্ছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12-এর জরিপে দেখা গেছে নেসেটের লিকুদ পার্টি পেতে পারে 23টি আসন, আর আইজেনকটের ইয়াসার 21টি। এছাড়া বেনেট লাপেদ জোট পেতে পারে 18টি আসন। প্রধানমন্ত্রী হিসেবে কাকে বেশি উপযুক্ত মনে করেন এমন প্রশ্নে 38% উত্তরদাতা আইজেনকটের পক্ষে মত দিয়েছেন। নেতানিয়াহুকে সমর্থন করেছেন 36%। অন্যান্য জরিপেও প্রায় একই ধরনের চিত্র উঠে এসেছে, যা দীর্ঘদিন পর নেতানিয়াহুকে শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার ইঙ্গিত দিচ্ছে। আইজেনকটের জনপ্রিয়তার আঁচ পড়েছে নেতানিয়াহুর দলের উপর। সম্প্রতি সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও প্রকাশ করে লিকুদ পার্টি দাবি করে আরব দলগুলোর সমর্থন ছাড়া আইজেনকট সরকার গঠন করতে পারবেন না। বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে অ্যান্টি আরব ইস্যুকেই আবারও সামনে আনছে নেতানিয়াহুর দল। 2015 সাল থেকে 19 সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধান ছিলেন আইজেনকট। পরে রাজনীতিতে যোগ দিয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য হন। তবে গাজা যুদ্ধের কৌশল নিয়ে সরকারের সমালোচনা করে মন্ত্রিসভা ছাড়তে হয় তাকে। যুদ্ধে নিজের ছেলে ও 2 ভাতিজাকে হারানোর ঘটনা তার প্রতি জনসমর্থন আরও বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনপ্রিয়তা বাড়লেও আইজেনকটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে সরকার গঠন। ইসরায়েলের বিভক্ত রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন মতাদর্শের দল নিয়ে জোট গঠন সহজ হবে না বলেও মত তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ। ইউরোপ জুড়ে নজিরবিহীন দাবদাহে বাড়ছে প্রাণহানি, ভেঙে যাচ্ছে একের পর এক তাপমাত্রার রেকর্ড। শুধু ফ্রান্সেই 3 দিনে 1000-এর বেশি অতিরিক্ত মৃত্যুর তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। জার্মানি, ইতালি, সার্বিয়া, হাঙ্গেরি থেকে ইউক্রেন, চরম গরমে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং চাপে স্বাস্থ্যসেবা ব্যবস্থা। বিজ্ঞানীরা বলছেন মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া এমন তাপপ্রবাহ প্রায় অসম্ভব। ইউরোপ জুড়ে 20 জুন থেকে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহ এখন রূপ নিয়েছে জনস্বাস্থ্য সংকটে। ফ্রান্সের স্বাস্থ্য সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী বুধবার থেকে শুক্রবার মাত্র 3 দিনে 1000-এরও বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিদিনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1400 জনে, যেখানে এপ্রিল ও মে মাসে গড়ে প্রতিদিনের মৃত্যু ছিল 900 থেকে 1000। বিশেষ করে প্যারিস অঞ্চলের ইল দা ফ্রান্স, ব্রিটানি ও নরম্যান্ডিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি বেড়েছে। হাসপাতাল, নার্সিংহোমের পাশাপাশি বাসাবাড়িতেও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জার্মানিতেও টানা 3য় দিনের মতো ভেঙেছে জাতীয় তাপমাত্রার রেকর্ড। ব্র্যান্ডেনবুর্গে তাপমাত্রার পারদ উঠেছে 41.7 ডিগ্রি সেলসিয়াসে। স্যাক্সোনিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রাও ইতিহাসের সর্বোচ্চ 29.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। প্রচণ্ড গরমে রেল লাইনের জোড়া প্রসারিত হয়ে যাওয়ায় লাইপজিগে ট্রাম চলাচল সাময়িক বন্ধ রাখতে হয়েছে। একই সঙ্গে হ্রদ ও নদীতে গোসল করতে গিয়ে কয়েকদিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে তাপমাত্রা পৌঁছেছে 39 ডিগ্রি সেলসিয়াসে। কিছুটা স্বস্তির আশায় মানুষ ছুটছে ফোয়ারা, ক্যাফে কিংবা লেকের ধারে। হাঙ্গেরির বুদাপেস্টেও 38 ডিগ্রি সেলসিয়াস গরমে অস্থায়ী কুলিং স্টেশন ও পানির স্প্রে ব্যবহার করছেন বাসিন্দারা। ইউক্রেনের রাজধানী কিয়েভে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। অন্যদিকে ইতালির রাজধানী রোম সহ 22টি শহরে সর্বোচ্চ রেড হিট অ্যালার্ট জারি থাকলেও ভ্যাটিকানে সেন্ট পিটার্স স্কয়ারে পোপের প্রার্থনায় অংশ নেন হাজারো ক্যাথলিক। তারা ছাতা, টুপি ও হাত পাখার সাহায্যে তীব্র গরম মোকাবিলা করেন। বিজ্ঞানীরা বলছেন চলতি তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহগুলোর একটি। এই তাপপ্রবাহে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, দাবানলের ঝুঁকি বাড়ছে এবং হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে। জলবায়ু পরিবর্তনের গতি অব্যাহত থাকলে ভবিষ্যতে এমন তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে সতর্কতা বিশেষজ্ঞদের। নাদিম মারজান, সময় সংবাদ। আবারও ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি সহজ হবে না, এমনটাই জানিয়েছেন দেশটির সাবেক ফুটবলার পাবলো জাবালেতা। কেপ ভার্দে নিজ যোগ্যতায় নকআউট পর্বে এসেছে বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারা কেপ ভার্দের বিপক্ষে লিওনেল মেসিদের সতর্ক থাকতে বলেন জাবালেতা। বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ।
এই মায়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা শুরু করবে তাদের নক আউট মিশন। রাউন্ড অফ 32 ম্যাচে লিওনেল মেসির দলের প্রতিপক্ষ কেপ ভার্দে। এই কেপ ভার্দে এবারের ওয়ার্ল্ড কাপের অন্যতম সারপ্রাইজ প্যাকেজ। প্রথমবারের মতো তারা বিশ্বকাপে খেলতে এসেছে অজানা একটি দল, এরই মধ্যে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। অনেকেই বলছেন একটা সহজ ম্যাচ হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য। আসলেই কি ম্যাচটা সহজ হবে আর্জেন্টিনার জন্য? দলটার অন্যতম নায়ক এবং নকআউট পর্বে নিয়ে আসার মূল কারিগর বলা যায় গোলরক্ষক ভার্জিনিয়াকে। এই ভার্জিনিয়া কিন্তু স্পেনের বিপক্ষে ম্যাচে 7টি গোল সেভ করে রেকর্ড বুকে নাম লিখিয়েছিল। মায়ামিতে ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপের একটা সংবাদ সম্মেলন ছিল এবং সেই সংবাদ সম্মেলনে কথা বলেছেন মেসির সঙ্গে ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ খেলা পাবলো জাবালেতা। কেপ ভার্দে নকআউট পর্বে তাদের যোগ্যতা দিয়ে উঠেছে, তাদের নিয়ে আলাদা কিছু বলতে চাই না, শুধু অভিনন্দন জানাতে চাই। তবে আর্জেন্টিনার জন্য মায়ামিতে ম্যাচটা অবশ্যই কঠিন হতে চলছে। কেপ ভার্দেকে যথাযথ সম্মান দিতে হবে। এই কেপ ভার্দে কিন্তু এখন পর্যন্ত কোনো দলের বিপক্ষে কোনো ম্যাচ হারেনি বিশ্বকাপে। এবং একটা মজার তথ্য দিতে চাই, কেপ ভার্দে 2025 সালে তারা যে ম্যাচগুলো খেলেছে পুরো 25 সাল জুড়ে কোনো আন্তর্জাতিক ম্যাচে তারা হারেনি। এবছর শুধু একটা ম্যাচ হেরেছে, সেটাও চিলির বিপক্ষে। একেবারে শূন্য থেকে বিশ্বকাপ শুরু করে যে পর্যায়ে কেপ ভার্দে এসেছে তা যে কোনো দলের জন্য অনুপ্রেরণার, এবং তাদের আসলে এই বিশ্বকাপে এখন আর হারানোর কিছু নেই। নকআউট পর্বের ম্যাচ কিছুটা হলেও চাপে থাকবে আর্জেন্টিনা দল, এবং আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি কিন্তু সেই কথাটাই বলেছেন। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে জয়ের পর তারা সতর্ক হয়ে মাঠে নামতে চায় কেপ ভার্দের বিপক্ষে। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 25 বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ। হারারেতে 2 ইনিংস মিলেও স্বাগতিকদের করা 410 রান তুলতে পারেনি টাইগাররা। মাত্র 2.5 দিনের লড়াইয়ে টাইগাররা হেরেছে ইনিংস, তাও আবার 85 রানের ব্যবধানে। 230 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে শুরু করে জয় ও মমিনুল। ইনিংস পরাজয় এড়াতে হাতে ছিল 9 উইকেট। তবে ব্লেসিং মুজাররাবানির বোলিং তোপে একে একে সাজ করে ফেরেন জয়, মমিনুল, মুশফিক ও রিয়াজরা। তাতে 126 রানে 6 উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। ব্যর্থ ছিলেন শান্ত ও মিত্রাও। এনগারাভা মুজারাবানিদের বাউন্স আর গতি সামলাতে না পেরে মাত্র 185 রানেই গুটিয়ে যায়। মুজারাবানি একাই শিকার করেন 4 উইকেট। এর আগে সিরিজের একমাত্র টেস্টটির প্রথম ইনিংসে 140 রান তোলে বাংলাদেশ। জবাবে ইনোসেন্ট কাইয়ার একাই করেন 140, তাতে 270 রানের লিড নিয়ে স্বাগতিকরা তোলে 410 রান। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারাতেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পাশাপাশি প্রথম ইনিংসে ব্যাটারদের ব্যর্থতার কারণেই আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি বলেও মনে করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হারের ব্যাখ্যা দিতে গিয়ে ব্যাটারদের দায়িত্বহীন পারফরমেন্সকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। টানা 4 টেস্ট জয়ে সাদা পোশাকে দুর্দান্ত সময় কাটাচ্ছিল বাংলাদেশ। সামনেই আছে অস্ট্রেলিয়ার মাটিতে 2 ম্যাচের টেস্ট সিরিজ। দীর্ঘ 23 বছর পর এসেছে এই সুযোগ। অজিবোদের প্রস্তুতি নিতেই জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ আয়োজন, যেখানে ব্যাটে বলে কেবল হতাশার গল্প। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উপরে হারারে স্টেডিয়াম, যেখানে কন্ডিশনটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ অতিথিদের। মাটিতে টাইগারদের অতীত রেকর্ডটাও সুখকর নয়। আগের 6 টেস্টের 4টিতেই হার। এবারও সেই সংখ্যা উকি দেয় টস হেরে ব্যাট করতে নেমেই। মুজারাবানি অ্যাংরাবাদের বোলিং তোপে মাত্র 140 রানেই কুপোকাত টাইগাররা। প্রথম ইনিংসে এই ব্যর্থতার কারণেই আর ফেরা যায়নি ম্যাচে। প্রথম ইনিংসের ব্যাটিংটাতে আমরা পেছনে পড়ে গেছি। প্রথম ইনিংসে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আমরা পুরো ব্যাটিং ইউনিটটা ভালো ব্যাটিং করতে পারিনি। কন্ডিশনটা আমরা ঠিকঠাক মতো অ্যাডাপ্ট করে ব্যাটিং করতে পারিনি। আমার মনে হয় যে অবশ্যই ডেফিনেটলি উইকেটটা অনেক কঠিন ছিল ব্যাটিং এর দিক থেকে, এবং ওরা খুব ভালো জায়গাতেও বল করেছে। বাট আমার মনে হয় যে আমাদের যে ব্যাটিং অ্যাবিলিটি ছিল, আমাদের আরো বেটার ব্যাটিং করা উচিত ছিল, যেটা আমরা করতে পারিনি। কেবল ব্যাটাররাই নয়, বোলিং ইউনিটও ছিল ব্যর্থ। 140 রানের জবাবে ব্যাট করতে নেমে খালেদ, এবাদত, হাসান মাহমুদদের পাত্তাই দেয়নি জিম্বাবুয়ের ব্যাটাররা। ইনোসেন্ট কাইয়া একাই করেন টাইগারদের প্রথম ইনিংসের রান। এছাড়া ব্যানেট আরভিন্দের 50-তে দলটি সংগ্রহ পায় 410 রান, লিড দাঁড়ায় 270।
এরপর দ্বিতীয় ইনিংসেও সেই একই চিত্র। মুজরাবানীদের গতি আর বাউন্সে পরাস্ত হয়ে টাইগাররা আটকে যায় 185 রানে। দুই ইনিংস মিলেও স্বাগতিকদের চেয়ে 85 রান কম, মাত্র আড়াই দিনেই ম্যাচ হার। তাতে 25 বছর পর দলটির বিপক্ষে ইনিংস ব্যবধানে টেস্ট পরাজয়। অবশ্য ম্যাচ হারলেও এই কন্ডিশনে খেলার অভিজ্ঞতাটা অস্ট্রেলিয়ার মাটিতে বেশ কাজে আসবে বলে বিশ্বাস শান্তর। আমরা যেভাবে টেস্ট ক্রিকেটটা খেলতেছিলাম লাস্ট কিছুদিন ধরে, তারপরে এরকম একটা পারফরমেন্স অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, বাট হ্যাঁ, এখান থেকে আমাদের লার্নিং এর অনেক জায়গা আছে। সামনে অস্ট্রেলিয়া সিরিজ আছে, সো এই কন্ডিশনে আসলে কিরকম ভাবে ব্যাটিং করতে হয় বা কিরকম ভাবে বোলিং করতে হয়, এটা আমাদের হয়তো সামনের দিকে কাজে আসবে এবং ওই অনুযায়ী আমরা প্রিপারেশনটা নিতে পারবো। বাট ক্যাপ্টেন হিসেবে আমি বলবো যে এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স ছিল। একই ভেন্যুতে আগামী 6 জুলাই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। দেশটির মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজটাও 2-1 ব্যবধানে হেরেছিল টাইগাররা। এবার সুযোগ থাকছে সেই স্মৃতি মুছে ফেলার। রাফি আমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। বড় ধরনের কাটছাট ছাড়াই সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পাস। আর্থিক খাতে বিশৃঙ্খলা বন্ধের পদক্ষেপ, জুয়া প্রতিরোধ ও সাইবার সুরক্ষা সংশোধন বিলও পাস। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর 10 বছরের কারাদণ্ড। আপিলের ঘোষণা রাষ্ট্র ও আসামি পক্ষের। ওয়াসিম হত্যায় হাসান মাহমুদ, নওফেল সহ 22 জনের বিচার শুরু। এবং অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্ত করবে দুদক। নিষেধাজ্ঞা থাকায় কোনো নামেই কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। কালেমা লেখা সাদা পতাকা ওড়ানোর বিষয়ে সজাগ সরকার। এই ছিল সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।